যত সময় যাচ্ছে ততই ভারতীয় তদন্তকারী সংস্থাদের হাতে আসছে একটা করে খোলস। মানে পেঁয়াজের খোলস যেভাবে ছাড়ানো হয়, ভারতীয় তদন্তকারী সংস্থারা সেইভাবেই খোলস ছাড়াচ্ছে এবং লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে একের পর এক গ্রেপ্তারি হচ্ছে। জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তারা লালকেল্লা গাড়ি বোমা বিস্ফোরণ মামলায় দিল্লি থেকে আমির রশিদ আলী, এর নাম আরেকবার বলি নামটা, আমির রশিদ আলী, এই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তি হচ্ছে কাশ্মীরের বাসিন্দা এবং এনআইএর মতে যেটুকু জানতে পারা যাচ্ছে যে এই আমির রশিদ আত্মঘাতী বোম হামলাকারী উমর নবী, সবাই জানেন একে, এর সঙ্গে যুক্ত ছিল এবং এই সন্ত্রাসী হামলা চালানোর জন্য দুজনে মিলে ষড়যন্ত্র করেছিল, যেখানে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে, আহত বহু মানুষ, এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বহু ব্যক্তি। জানা নেই তাদের অদৃষ্টে কি লেখা রয়েছে। এনআইএর তরফ থেকে জানানো হয়েছে যে এই হামলায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটি রেজিস্ট্রেশন ছিল এই ব্যক্তির নামে। সন্ত্রাস বিরোধী সংস্থা উমর নবীর মালিকানাধীন মানে আরেকটা গাড়িও তারা পেয়েছে এবং মামলার জন্য এই গাড়িটির পরীক্ষা নিরীক্ষা চলছে। সেখান থেকে বেশ কিছু তথ্য উদ্ঘাটিত হয়েছে যেটা এখনো সামনে আনা হয়নি, সেটা হয়তো তদন্তের স্বার্থে। এনআইএ এখনো পর্যন্ত প্রায় 37 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে বিস্ফোরণে আহত ব্যক্তিরাও রয়েছে। এনআইএ ও দিল্লি পুলিশ, তার সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ, ইউপি পুলিশ এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা একযোগে তারা কাজ করছে যাতে এই ঘটনার একেবারে গোড়া পর্যন্ত পৌঁছানো যায়। গোড়া পর্যন্ত পৌঁছানো আপাতত যায়নি, তবে হিমশৈলের যে চূড়া, সেই চূড়ার সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে। আর পেঁয়াজের খোলা যেভাবে ছাড়ানো হয় ঠিক একইভাবে ছাড়াতে তারা শুরু করেছে। অনুমান যেটা করা হচ্ছে যে এই ঘটনার পেছনে ঠিক শেকড় কোন জায়গায় রয়েছে সেটার সন্ধানও তারা করে ফেলেছে। পাকিস্তান যে জড়িয়ে রয়েছে এটা নতুন করে বলার কিছু নেই, এটা তারা জানে। ওই শিকড় খুঁজতে খুঁজতে ঠিক পাকিস্তানের কাছেই পৌঁছবে। এইবার বিষয় হচ্ছে যে শিকড়টা থেকে যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরিয়ে গিয়েছে, তার আবার শাখা প্রশাখা বেরিয়ে গিয়েছে, এইগুলোকেও সন্ধানের মধ্যে আনতে হবে, না তো এরা ভয়াবহ কাণ্ড যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটিয়ে দিতে পারে। একেবারে বৃহত্তর ষড়যন্ত্র এরা করতে পারে। এনআইএর দাবি আমির ও উমর একসঙ্গে চক্রান্ত করে দিল্লি এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। উমর ছিল ফরিদাবাদে আল ফালাহ, আপনারা প্রত্যেকে জানেন, এর মানে এটা নিয়ে আলাদা করে প্রতিবেদন আমি করেছি। আল ফালাহ বিশ্ববিদ্যালয়, সেখানকার জেনারেল মেডিসিন সহযোগী অধ্যাপক। ভেবে দেখুন, মানে আগে বলতাম না যে শিক্ষাই হচ্ছে একমাত্র আলো যেখানে সন্ত্রাসবাদকে ধ্বংস করে দিতে পারে, পুরো ভুল। মানে এখন শিক্ষিত মানুষদেরও সন্ত্রাসীরা নিয়ে নিচ্ছে নিজেদের কাজে, আর অবলীলাক্রমে তারা করছে। অবশ্যই তারা বিশেষ সম্প্রদায়ের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে জেনারেল মেডিসিন সহকারী অধ্যাপক, অবশ্যই এডুকেটেড, দুজনের মধ্যে ভূমিকা ছিল এবং পরিকল্পনা করত তারা একই সঙ্গে। লজিস্টিক সরবরাহ থেকে শুরু করে বিস্ফোরক বোঝাই গাড়ির ব্যবস্থা করা সবটাই তারা করেছে। এনআইএ আরও একটি গাড়িকে বাজেয়াপ্ত করেছে। আমি আগেই বলেছিলাম যে উমরের গাড়ি, সেটা উমরের গাড়ি, সেটার যে ফরেন্সিক পরীক্ষা সেটা পুরো মাত্রায় চলছে এবং অতিরিক্ত কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে যা এই যে পুরো ঘটনা এর মোড় ঘুরিয়ে দিতে পারে। বহু রাজ্যে অভিযান চলছে,
৭৩ জন সাক্ষীর জবানবন্দি সংগ্রহ করা হয়েছে। এই মামলায় এনআইএ এখনো পর্যন্ত ৭৩ জনের জবানবন্দি নিয়েছে। তাদের মধ্যে রয়েছে বিস্ফোরণে আহত, এটা আমি আগেই বললাম, যারা আহত রয়েছে তারাও বলেছে তাদের কথাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং একটা যোগসূত্র পাওয়া গিয়েছে, বহু রাজ্যে তদন্তকারী সংস্থা শুরু করেছে তাদের অভিযান। বহু রাজ্যে তদন্তের সহায়তা করছে দিল্লি, জম্মু, কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশের পুলিশ একযোগে কাজ। এবং এই কাজ ইঙ্গিত দিচ্ছে যে এত সহজে কিন্তু ভারতবর্ষ এটাকে ছেড়ে দেবে না। এই চক্রান্ত শুধুমাত্র উমার আমিরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে আরো মানুষ থাকবে, এটা কনফার্ম হয়ে গিয়েছে এনআইএ। আপাতত এনআইএর যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে বড় ধরনের সন্ত্রাসী যে চক্রান্তগুলো রয়েছে সেইগুলোকে চিহ্নিত করা, এবং কারা পরিকল্পনা করেছে, কারা লজিস্টিক জোগাড় দিয়েছে, কারা টাকা দিয়েছে, সবটা কিন্তু তারা তদন্ত করছে। বাইরে থেকে টাকা যে সমস্ত অ্যাকাউন্টে ঢুকেছে, তারপর সেই অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় কোথায় গিয়েছে সেইগুলো জানার চেষ্টা কিন্তু চলছে। নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পরবর্তী যে ফরেন্সিক বা গোয়েন্দা বিভাগের ভিত্তিতে যে তদন্ত চলছে, সেই তদন্তে কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই হামলার প্রেক্ষাপট ঠিক কিভাবে রচনা করা হয়েছিল। একেবারে সুপরিকল্পিতভাবে অন্তরাজ্য চক্রের ফল হচ্ছে এই হামলা, এবং এটাকে খুব ভালোভাবে চিহ্নিতকরণ করে তারপরে কিন্তু আদালতে তোলা হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু বিষয়টা এত সহজ নয়। এদের শাস্তি দেয়া হবে, কিন্তু বাকিরা যারা থেকে গেল তাদের ঠিক কি ট্রিটমেন্ট হতে চলেছে এটাও ভাবার বিষয়। কারণ আমাদের দেশে এখনো বহু মানুষ এমন রয়েছে যারা তাদের মাথার মধ্যে সন্ত্রাসী চিন্তা ভাবনাকে রেখে দিয়েছে। তাদের স্ক্যান করার কোনো রকম উপায় এই মুহূর্তে ভারত সরকারের কাছে নেই বা পরিকল্পনাও নেই। চীন একটা সময়, সেই চীন দেশেও কিন্তু এই রেডিকালাইজড বা সন্ত্রাসী হামলা চরম পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু চীন পুরো সব ঠান্ডা করে দিয়েছে। মানে এমন ঠান্ডা করেছে এখন আর সারা বছর মিলিয়ে একটি সন্ত্রাসী হামলা তাদের দেশে নেই। তার কারণ কি জানেন? তার কারণ তারা চিহ্নিতকরণের প্রক্রিয়াটা খুব ভালো করেছে। যাদের মাথাতে এক ফোঁটা চিন্তা ভাবনা আসে বা যাদের আচরণের মধ্যে মৌলবাদ ধরা পড়ে, তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে ভরা হয় সঙ্গে সঙ্গে, দেরি করা যাবে না। কোনো মানবিকতা তাদের সঙ্গে দেয়া নেই। যদি দেখতে পাওয়া যায় যে না এ মৌলবাদী, এ ধর্মীয় আচরণ বা গোঁড়ামির জায়গাটা চরমপন্থার দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে তুলবে, তারপরে ডিটেনশন ক্যাম্পে ভরবে এবং তার মগজ ধোলাইয়ের কাজ চলছে। চীন এখন ঠান্ডা। শি জিনপিং যেটা করতে পেরেছে সেটা ভারতবর্ষ কেন পারবে না? কারণ কতদিন ভারতের মানুষ এটা সহ্য করবে? কতদিন? যতবার তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারপরে বিভিন্ন তদন্ত হয়েছে, তারপর পুরো চাপা পড়ে গিয়েছে। শক্তিশালী কোনো রকম পদক্ষেপ নেই। একের পর এক এই ধরনের সংগঠন এগিয়ে আসছে, একের পর এক হামলা চালাচ্ছে, বছরের পর বছর ধরে চলছে। চীনেও চলছিল, কিন্তু চীন এটার উপরে লাগাম টেনে দিয়েছে। চীন বিভিন্ন রকম আইন এনেছে। চীন বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে যে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাদের আচরণ ঠিক কি রকম এইটা ভাবার চেষ্টা করছে। আচরণের যদি কোনো রকম গন্ডগোল, মানে মানুষের বাইরে যদি কোনো আচরণ চলে, সঙ্গে সঙ্গে তাকে ধরো এবং ঢুকিয়ে দাও ডিটেনশন ক্যাম্পে। সেখানে তাকে মানে তৈরি করা হচ্ছে, মানুষ তৈরি করা হয়। পড়বেন, আমি তো এত প্রকাশ সেখানে বলতে পারবো না, কারণ অনেকের গায়ে লাগবে বিষয়টা। আপনারা পড়ে নিতে পারেন যে চীনের ঠিক কি অবস্থা। জানেন, অনেকেই জানেন। এই ট্রিটমেন্ট যদি ভারতবর্ষে হয়, ভারতবর্ষ থেকেও সন্ত্রাসের নাম নিশানা সবকিছু মিটে যাবে। আর এটাই দরকার। কারণ এতদিন অশিক্ষিতদের উপরে আমরা দোষারোপ করছিলাম, বলছিলাম শিক্ষাই পারে একমাত্র সন্ত্রাসবাদকে মিটিয়ে দিতে। সেটা ভুল।
এখন একটা জিনিসই, আচরণকে ভাই ঠিক করো। যদি তোমার আচরণ মানুষের মতন না হয়, তোমার আচরণ সভ্য সমাজের মতন না হয়, তোমার আচরণের মধ্যে যদি দেখতে পাওয়া যায় যে অতিরিক্ত গোঁড়ামি ঢুকছে, চরমপন্থা ঢুকছে, সঙ্গে সঙ্গে ভাই তাকে ডিটেক্ট করো। সেটা যদি না করা হয় তাহলে ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হতে চলেছে। এমনকি সৌদি আরব তারা পর্যন্ত চরমপন্থার উপরে ব্যবস্থা নিচ্ছে। কোন রকম চরমপন্থার জায়গায় তারা কিন্তু নেই, ধীরে ধীরে তারা কিন্তু মানে সুইফট করছে অন্য জায়গায়। সেটাই করতে হবে ভারতকেও। আর সেটা যদি না করতে পারে, ভয়াবহ পরিস্থিতি ভারতের জন্য অপেক্ষা করছে, ভয়াবহ। আমি জানি না ভারত সরকার এই বিষয় নিয়ে আদতেও কোনো চিন্তা ভাবনা করছে কিনা। আপনার ঠিক কি মনে হয় অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।